নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ। সেই প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি একদম 2026-এর নির্বাচনের আগে জঙ্গল রাজ তৈরি করতে চান? কারণ পরপর ঘটনাগুলো বলছে 2026-এর নির্বাচনের আগে যেভাবে গুলি চলছে, যেভাবে সন্ত্রাস হচ্ছে, যেভাবে একের পর এক ঘটনা ঘটছে, সেটা হচ্ছে জঙ্গল রাজের দিকে নিয়ে যাচ্ছে যেন বাংলাকে। যে বিহার একদিন জঙ্গল রাজ ছিল, সেই জঙ্গল রাজ থেকে বিহারের জনগণ বিহারকে মুক্ত করে আজকে বিহারে সুশাসন চলছে। যে উত্তরপ্রদেশ একদিন মাফিয়া রাজ ছিল, সেই মাফিয়া রাজ শেষ হয়ে গেছে। কিন্তু এই রাজ্যে কবে শেষ হবে জঙ্গল রাজ? কেন বলছি জঙ্গল রাজ, আজকে আপনাদের জানতে হবে। কলকাতা থেকে হাওড়া পর পর ঘটনা, ফেব্রুয়ারি মাস সবে ফেব্রুয়ারি চলছে, এখন শেষ হয়নি, এখনো শেষ হয়নি। পর পর তিনটে ঘটনা নাড়িয়ে দিয়েছে মানুষকে। তিনটে ঘটনা, তিন জায়গায় গুলি চললো। আসলে এই রাজ্যে পুলিশ প্রশাসন কি চুপ করে বসে আছে? তারা কি ভাবছে, কি পরিস্থিতি তৈরি করেছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন বারবার জানে যে এই রাজ্যে বোমা গুলি উদ্ধার হয়, কেন তারা তদন্ত করেনি? এই প্রশ্নগুলো ওঠে একের পর এক ঘটনা, যা নাড়িয়ে দেবে সবাইকে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, 1 ফেব্রুয়ারি, গোলপার্কের ঘটনা। গোলপার্কে সোনা পাপ্পু, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, মানে ছালনাই কুত্তার নাম তার বাগার মতো, আঞ্চলিক দল, কিন্তু তার নাম হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। যাই হোক, তো সেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে নাকি তিনি যুক্ত বা সদস্য বলে শোনা যায়। তার সঙ্গে ববি হালদারের গন্ডগোল এবং সেখানে গুলি। সেই অভিযুক্ত অর্থাৎ এই সোনা পাপ্পু, তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। কেন পারেনি? তার কারণ তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ সেই সোনা পাপ্পু কিন্তু নিজে ফেসবুক লাইভ করে বলে যাচ্ছিল কথা। তার মানে অলরেডি পুলিশ তাকে ধরতে পারছিল না, তার পিছনে কারণ বলছে তাকে নাকি ট্রেস পাওয়া যাচ্ছে না। আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে কেউ মুখ খুললে, সামান্য কোনো ভিডিও কন্টেন্ট যারা তৈরি করেন, সেই সমস্ত কন্টেন্ট মেকার অর্থাৎ ভিডিও যারা তৈরি করছেন, প্রত্যেককে পুলিশ খুঁজে খুঁজে ধরে। বেশি দূরে যাবো না, এই কদিন আগে একটা ঘটনা দেখেছেন। বেশি দূরে যদি যান, আমি আমার কথা বলতে পারি। আমার সরকারের বিরুদ্ধে করা ভিডিওর জন্য বাড়িতে চলে এলো কলকাতা থেকে পুলিশ, এবং আমাকে ভিডিওর করার প্রায় 14-15 ঘন্টার মধ্যে ধরে নিল, অ্যারেস্ট করে নিল, নিয়ে ঢুকিয়ে দিল। কোথায় না, একদম সোজা চলে গেল কলকাতাতে, লালবাজারে নিয়ে চলে গেল। সেখান থেকে নিয়ে গিয়ে বটতলা থানা। এই যে আমরা ঘটনা দেখলাম, আমাদের জন্য কোনো ইউটিউব ভিডিও তৈরি করুক বা ফেসবুক ক্রিয়েটার কেউ যদি হয়, তাদের ধরার জন্য পুলিশ একদম রেডি, তৎপর, সমস্ত কিছু জোগাড় করে ফেলে যে কিভাবে ধরতে হবে, ফাইবার করে সবকিছু করে ফেললো। আর এক্ষেত্রে পারে না। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় চান না এদের ধরুক কেউ? কারণ এই প্রশ্নটা বিরোধীরা বারবার তুলছে, আর এই প্রশ্নটা স্বাভাবিক। 1 ফেব্রুয়ারি ঘটনার পরে দ্বিতীয় ঘটনা কোথায় ঘটলো? 24 ফেব্রুয়ারি 2026, তিলজলা কাণ্ড, তিলজলাতে গুলি চালানো কাণ্ড। এবং সেই ঘটনার পরে আবাসিকদের মহলের মধ্যে কি আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল। সেই ঘটনার সঙ্গে যুক্ত যে দুষ্কৃতিকারী, সেই দুষ্কৃতিকারী যাকে সন্দেহ করা আছে যে সালমান খান নামে কোনো এক ব্যক্তি, যিনি পলাতক, তাকেও ধরতে পারেনি। অভিযুক্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নাকি অভিযুক্তকে খোঁজার জন্য পুলিশ চেষ্টা করছে না? এটা নিয়ে বিরোধীরা বারবার প্রশ্ন করছে। আর এই প্রশ্নটা ওটা স্বাভাবিক, কারণ এলাকা আতঙ্কিত হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে। তাহলে পুলিশ করছে নাকি? রাতের বেলা পুলিশ যদি কিছু কাজ করতে না পারে, দিনের বেলা যদি ধরতে না পারে, তাহলে ধরবে কবে? এই প্রশ্নটা উঠছে। এই 24 ফেব্রুয়ারি ঘটনার পরে কিন্তু আবারও বাংলার বুকে আবার গুলির আওয়াজ পাওয়া গেল। এবং সে আওয়াজ কোথায়? লুটিয়ে পড়লো একজন। কোথায় না, হাওড়ার পিলখানায়। রিয়েল এস্টেট ব্যবসায়ী প্রমোটার সাদেক খানকে খুন করা হলো একদম মাথায় গুলি করে, এবং তারপর পর তাকে গুলি করা হলো। যে ভিডিও ফুটেজ দেখে গোটা বাংলা চমকে গেছে, গোটা দেশের মানুষ ভাবছে এই কোন জায়গা? পিলখানার ঘটনা। যে ঘটনার কভারেজ করতে গিয়ে আনন্দবাজারের সাংবাদিক, তাকে কিন্তু মারধরও করা হয়েছে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত এক পরিস্থিতি। এবং সেই ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত কারা? রোহিত ও হারুন খানের নাম উঠে এসছে। বিভিন্ন অভিযোগ সামনে আসছে। সেই অভিযোগের মধ্যে একটা বড় অংশ যে দাবি করছে, সেটা হচ্ছে এই হারুন খান উত্তর হাওড়ার বিধায়ক যিনি আছেন গৌতম চৌধুরী, তার নাকি খুব ঘনিষ্ঠ। অনেক ছবি পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে, জানি না ঘনিষ্ঠ কি ঘনিষ্ঠ নয়, কিন্তু অভিযোগটা চরম উঠছে যে এই ঘটনার সঙ্গে যুক্ত, যে গুলি চালিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত হারুন খান এবং রোহিত। তার মধ্যে হারুন খান এই গৌতম চৌধুরী নাকি ঘনিষ্ঠ। এই হারুন খান, যিনি তৃণমূলের বিধায়কের সঙ্গে ঘনিষ্ঠ বলে অভিযোগ উঠছে, এটা হওয়ার পরই প্রশ্ন ওঠে যে সত্যি বাংলার বুকে এই সমস্ত লোকেরা কি করে বিধায়ক তৃণমূলের ঘনিষ্ঠ হতে পারে? তৃণমূলের কাছে আশ্রিত কি করে হতে পারে? আর সেখানেই দাঁড়িয়ে থাকে উত্তর।
কারণ এই রাজ্যে একের পর এক ঘটনা প্রমাণ করে দিয়েছে যে এই রাজ্যে দুষ্কৃতীদের হাতে অনেকটাই চলে গেছে। এই রাজ্যের মধ্যে সন্ত্রাসবাদী কাজে লিপ্ত হওয়া অনেক লোককে কিন্তু খুঁজেও পাওয়া যাচ্ছে। যদিও বাংলার এসটিএফ ধরছে, বা উত্তরপ্রদেশ থেকে এসে এসটিএফ ধরছে, বা দিল্লি থেকে আসছে, বা গুজরাট থেকে এসে কেউ ধরছে একের পর এক মাস্টার মাইন্ডকে। আর তার পেছনে লুকিয়ে আছে সেই সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে আসা মুসলমান এখানে দুটো নামে থাকতে পারছে। বাংলাদেশেও আছে, আপনারা জানেন আনসারুল্লাহর একজন জঙ্গি, সে এখানেও ছিল, এবং এই দু জায়গায় তারা থাকতে পারছে। তার কারণ হচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস চায় ভোট হলেই হলো, সে দুষ্কৃতিকারী হোক বা যেই হোক। আবার ভোট করানোর জন্য দুষ্কৃতিকারীকে ব্যবহার করা যেতেই পারে, এই চিন্তা মনে হয় এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আছে। শাসক দলের জন্যই আমার মনে হয় পুলিশ তাদেরকে ধরতে পারছে না। কারণ পুলিশকে আমরা বিশ্বাস করি, আমরা জানি পুলিশের ক্যাপাবিলিটি কত আছে। যে পুলিশ 24 ঘন্টার আগেই কোনো একজন ভিডিও করলে পারে তাকে ধরতে পৌঁছে যেতে পারে তার বাড়িতে, গাড়ি ফাড়ি নিয়ে তার সমস্ত কিছু ট্র্যাক করে, সেই পুলিশ পারে না দুষ্কৃতীদের ধরতে। এটা বিশ্বাসযোগ্য নয়। আর তখনই প্রশ্ন ওঠে, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? জঙ্গলরাজ? আবারও কি সেই জঙ্গলরাজ হবে? নির্বাচনের আগে এই জঙ্গলরাজ করলে যে ভয় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হবে, তাতে সাধারণ মানুষকে ভোট দান কেন্দ্রে যেতে আটকাবে। এটাই কি চান তিনি? সাধারণ মানুষ বলবে কি দরকার গিয়ে, দেখছো প্রকাশ্য দিবালোকে যদি কাউকে গুলি করে খুন করা হয়, তাহলে এরা কি পারে না? সেদিকে গিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দল তৃণমূল কংগ্রেস আর এই সরকার। প্রশ্নটা উঠছে, পুলিশ কেন ধরতে পারছে না? এই প্রশ্নটা বারবার বিরোধীরা করছে, এবং এখান থেকে বেরিয়ে আসছে সেই কথা, যে কথা হচ্ছে এই রাজ্যে সন্ত্রাসবাদ করে কি টিকে থাকতে পারবে সরকার? পরিষ্কার সত্যি হচ্ছে, পৃথিবীর ইতিহাস বলছে কখনো কেউ দমন পীড়ন করে বেশি দিন টিকতে পারেনি। কিছু সময়ের জন্য দমন পীড়ন করে মানুষকে ভয় দেখানো যায়, কিন্তু আলটিমেটলি জনগণ শেষ কথা বলে এবং সময়ের দিকে তাকিয়ে থাকে। আমি জানি বাংলার বুকে পরিবর্তন হবেই। বাংলার কোনো মানুষ, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ধর্মভেদে, জাতিভেদে, বর্ণভেদে, রাজনৈতিক মতাদর্শ ভেদেও কেউ চায় না সন্ত্রাসবাদ থাকুক, গুলি চলুক, কেউ মারা যাক। আমরা বলি না যে ঝগড়াঝাটি হবে না, অশান্তি হবে না, হবে, কিন্তু এইভাবে গুলি চলবে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, বাড়ির মধ্যে ঝগড়া হয়, কিন্তু গুলি করে খুন, এবং তাকে ধরা যাচ্ছে না। এর চেয়ে চরম নিন্দনীয় জায়গা হতে পারে না। আমরা উত্তরপ্রদেশ দেখি, যেখানে কেউ যদি এরকম কাণ্ডে যুক্ত থাকে তাকে খুঁজে বার করা হয় এবং তার রাম নাম সত্য হয়ে যায়। এবং এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিয়েছেন যে এই রাজ্যে মহিলাদের উপর অত্যাচার করলে বা এরকম কোনো কাণ্ড করলে সকালে জমা হবে, সন্ধ্যাবেলা খরচ হয়ে যাবে। তো এইটা মাথায় রাখবেন। তাই পরিবর্তন করতে হবে, এবং পরিবর্তন করে এই সরকারকে সরাতে হবে। কারণ জঙ্গল রাজ আমরা কেউ চাই না। আপনি চান? যদি চান তাহলে ভিডিওটাকে ডিসলাইক করবেন, আর যদি না চান তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ারও করবেন। ভালো থাকুন, এবং আপনারা কমেন্টস করে জানান আপনারা কি চাইছেন, বাংলার পরিবর্তন হোক নাকি এই জঙ্গল রাজ প্রতিষ্ঠিত হোক? আপনি কি ভাবছেন? এই ঘটনাগুলোতে পুলিশকে ধরতে পারতো নাকি পারছে না? তার কারণ হচ্ছে সরকার চায় না। জানাবেন কিন্তু। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকবেন। চলুন আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।